তো আজকে আমরা আরো ম্যাথ করব, কেমন? তো ম্যাথ লিখে ফেলো। তো গতকালকে আমরা দেখছি অধক্ষেপ পড়বে কিনা, তাই না? এবং আমরা দেখছি যে ভাইয়া অধক্ষেপ পড়া শুরু হয় কখন বলতো? যখন আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলকে ক্রস করে, তখন অধক্ষেপ পড়ে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, মনে আছে কি তোমাদের? জি যখন ভাই। কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, তখনই কি করে বলতো? অধক্ষেপ পড়ে, তাই না? তো অধক্ষেপটা পড়া শুরু হয় কখন বলতো? যখন কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হয়। তখন কি দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় থাকে, এবং আর একটু পরিমাণ দ্রবই যদি তুমি অ্যাড করো সেক্ষেত্রে কি হয়? অধক্ষেপ পড়ে আর কি। তার মানে কেআইপি যখন কেএসপি সমান হয়, তখন কি হয় বলতো? অধক্ষেপ পড়াটা শুরু হয়। আর একটা বিন্দু পরিমাণ দ্রব তুমি যদি অ্যাড করো, তখন কি হয় বলতো? অধক্ষেপ পড়ে একদম একাকার হয়ে যায়। তাহলে চলো আমরা ম্যাথ করি। কি ম্যাথ করবা? তো মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে, ঠিক আছে? তোমার কাছে কি আছে? একটা দ্রবণ আছে, এখানে লিখে ফেলো। আচ্ছা, আমি কোশ্চেন লেখার সময় রেকর্ড অফ রাখি, শুধু শুধু রেকর্ড বড় হয়। দেখো, আমাদের কোশ্চেনটা হচ্ছে তোমার কাছে একটা দ্রবণ আছে, যেই দ্রবণটার মধ্যে কে কে আছে বলো তো? সোডিয়াম ব্রোমাইড আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, এবং দ্রবণটার আয়তন দেওয়া আছে। তো কোশ্চেন করছে যে এই দ্রবণের মধ্যে তুমি কন্টিনিউয়াসলি লেড নাইট্রেট যোগ করতেছো, ঠিক আছে? লেড নাইট্রেট যোগ করতেছো। তো লেড নাইট্রেট যোগ করলে নিঃসন্দেহে এখানে কি লেড ব্রোমাইড আর লেড ক্লোরাইড উৎপন্ন হবে। কারণ কি, সোডিয়াম ব্রোমাইড থেকে লেড ব্রোমিনকে প্রতিস্থাপন করবে, আর সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিনকে প্রতিস্থাপন করবে। তো প্রতিস্থাপন করলে কোনো সমস্যা নেই, থাকবে তো তারা দ্রবণে আয়ন আকারেই আলটিমেটলি। তো আহ, তো আলটিমেটলি কি থাকবে? লেড ব্রোমাইড থাকবে, লেড ক্লোরাইড থাকবে দ্রবণের ভিতরে। তো লেড ব্রোমাইডের কেএসপি দেওয়া আছে 1 × 10⁻14, লেড ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻5। এখন লেড নাইট্রেট যে তুমি ক্রমাগত অ্যাড করতেছো, তো একটা সময় তো অধক্ষেপ পড়বে, তাই না? নিচে অধক্ষেপ পড়বে। এখন অধক্ষেপ কোন জিনিসটার পড়বে? লেড ব্রোমাইডের আগে পড়বে নাকি লেড ক্লোরাইডের আগে পড়বে, সেটা তোমার বের করা লাগবে, কেমন? এখন চলো এখন চলো লেড ব্রোমাইডের কথা আমি চিন্তা করি, কেমন? আমি লেড ব্রোমাইডের কথা চিন্তা করি। বলো তো, এই যে দ্রবণটা নিলাম, এই যে দ্রবণটা নিলাম, এখানে ব্রোমিন আসতেছে কার থেকে? সোডিয়াম ব্রোমাইড থেকে না? জি ভাইয়া। এখন বলো জি তো, ভাইয়া। এই যে 2 লিটার দ্রবণটা শুরুতে ছিল, 2 লিটার দ্রবণটা যে ছিল, এইখানে সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা কত বলতে পারবা? আমরা কি জানি, কোনো কিছুর ঘনমাত্রা মানে মোল সংখ্যা ডিভাইড বাই লিটার এককে আয়তন, তাই না? মোল সংখ্যা ডিভাইড বাই কি? লিটার এককে আয়তন। এটাই কি ছিল? ঘনমাত্রা কি নির্ণয়ের সূত্র ছিল, মনে আছে তোমাদের? এখন বলো তো, এই যে দ্রবণটা, এই দ্রবণটাতে সোডিয়াম ব্রোমাইড আছে কত মোল? টেন ইনভার্স, এই কত মোল? টেন ইনভার্স 4 মোল। এবং এই দ্রবণের আয়তন কত লিটার? 2 লিটার। তাহলে ঘনমাত্রা কত হইল বলো তো? 5 × 10⁻5 মোল পার লিটার হইল না? এই জিনিসটা বুঝতে পারছো? সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা যে 5 × 10⁻5 মোল পার লিটার হইছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা, এই দ্রবণে যদি সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা হয় 5 × 10⁻5 মোল পার লিটার, তাহলে বলো তো ব্রোমাইড আয়নের ঘনমাত্রা কত হবে? 5 × 10⁻⁵ সেম হবে, সেম হবে 5 × 10⁻5 মোল পার লিটারই হবে, ঠিক আছে? মোল পার লিটারই হবে। এখন দেখো তো, এখন দেখো তো, এখানে PbR2 মানে লেড ব্রোমাইডের অধক্ষেপ করার জন্য আমাদের কতটুকু লেড আয়ন লাগবে সেটা আমরা বের করব, কেমন? এখানে লেড ব্রোমাইডের অধক্ষেপ করার জন্য আমাদের লেড 2+ আয়নের ঘনমাত্রা কত হইতে হবে সেটা আমরা আগে বের করব। দেখো, এই লেড ব্রোমাইডের কেএসপি যে বের করব, আসলে লেড ব্রোমাইড থাকবে কি আকারে বলো তো? লেড 2+ আকারে, আর কি 2Br- আকারে, তাই না? এভাবেই তো থাকবে। তাহলে লেড ব্রোমাইডের কেএসপি সমান আমরা কি পাবো বলতো? কেএসপি সমান পাবো লেড আয়নের ঘনমাত্রা ইনটু কি বলতো? ব্রোমাইড আয়নের ঘনমাত্রার উপরে স্কয়ার, তাই না? এটা পাবো না? অবশ্যই কিন্তু আমরা এটাই পাবো। এখন কেএসপির মান কত, এটা কি দেওয়া আছে? এটা কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে? 1 × 10⁻14। তাহলে কেএসপির মানটা লিখে ফেলো, যে কত? 1 × 10⁻14।
এখন বলো তো লেড আয়নের ঘনমাত্রা কি আমরা জানি? জানি না। তাহলে লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা আমরা বের করব কখন? যখন আসলে এর ওই আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফলের সমান হবে। তো দেখো, তো ব্রোমাইড আয়নের ঘনমাত্রা কি আমরা জানি? এই যে দেখো, ব্রোমাইড আয়নের ঘনমাত্রা আমরা বের করে ফেলছি। কত বের করে ফেলছি? 5 * 10 ইনভার্স 5। তো এটা লিখে ফেলো, 5 * 10 ইনভার্স 5 মোল পার লিটার তার স্কয়ার। তো ওই দ্রাব্যতা গুণফলের সমান হওয়ার জন্য আমাদের তাহলে লেড আয়নের ঘনমাত্রা কত হওয়া লাগবে? এটা পেয়ে গেছি না আমরা? এই দ্রাব্যতা গুণফলের সমান হওয়ার জন্য লেড আয়নের ঘনমাত্রা কত হবে? হিসাব করে দেখো তো কত হয়? ভাইয়া আমার 4 * 10 ইনভার্স 6 আসছে। 4 * 10 ইনভার্স 6 এত আসে কি? জি ভাইয়া এটাই আসে। আচ্ছা, তাহলে এত মোল পার লিটার। তাহলে দেখো তো, এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই জায়গা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে ভাইয়া, যখন দ্রাব্যতা গুণফলের সমান হবে তাদের আয়নিক গুণফল, তখন লেড আয়নের ঘনমাত্রা হবে 4 * 10 ইনভার্স 6 মোল পার লিটার। জি ভাইয়া। এটা বুঝতে পারছি। তার মানে লেড নাইট্রেট আমরা যদি এখানে মিশ্রিত করতে থাকি, মিশ্রিত করতে করতে যখন লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা 4 * 10 ইনভার্স 6 মোল পার লিটার হবে, তখন লেড ব্রোমাইডের অধক্ষেপ করা শুরু হবে, তাই না? লেড জি আয়নের ঘনমাত্রা যখন এটাকে অতিক্রম করবে তখনই কি করবে? তখনই এর অধক্ষেপ করা শুরু হবে, তাই না? জি ভাইয়া। এটাই ভাইয়া। কিন্তু হবে। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা তুমি বুঝে গেছো। কারণ তুমি এখানে লেড নাইট্রেট ইউজ করতেছো, আলটিমেটলি লেড ইউজ করতেছো। তাহলে লেড ইউজ করতে করতে যখন লেড আয়নের ঘনমাত্রা হবে 4 * 10 ইনভার্স 6 মোল পার লিটার, তখনই কি হবে বলো তো? তখনই কিন্তু আমাদের অধক্ষেপটা পড়া শুরু হবে। এর আগে কি অধক্ষেপটা পড়বে লেড ব্রোমাইডের? পড়বে না। এখন লেড ব্রোমাইডের অধক্ষেপ কখন পড়া শুরু হবে? যখন লেড আয়নের ঘনমাত্রা কি হবে? 4 * 10 ইনভার্স 6 মোল পার লিটার অতিক্রম করবে। এখন চলো একইভাবে আমরা লেড ক্লোরাইডের কথা চিন্তা করি। ঠিক আছে? একইভাবে আমরা চলো লেড ক্লোরাইডের কথা চিন্তা করি। লেড ক্লোরাইডের অধক্ষেপ পড়ার বা ফেলানোর জন্য আমাদের লেড আয়নের ঘনমাত্রা কত হইতে হবে? তাহলে লেড ক্লোরাইড। এখন আমাদের প্রথম কাজ কি আগের মতো, যে আমরা কি করব? আমরা লেড ক্লোরাইডের ক্লোরিনটা কোথা থেকে আসে? সোডিয়াম ক্লোরাইড থেকে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত বলো তো? তাহলে এই দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে এই যে N/V লিটার। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা কত? এই যে দেখো 3 মোল। তাহলে 3 মোল ডিভাইড বাই কত? 2 লিটার সমান কত? 1.5 মোল পার লিটার, তাই না? 1.5 মোল পার লিটার। এটা কার ঘনমাত্রা? সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা। তাহলে বলো তো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সেম হবে, 1.5 মোল পার লিটারই হবে। এখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন PbCl2 এর জন্য আমাদের Ksp এর মান কত? PbCl2 এর জন্য আমাদের Ksp এর মান হচ্ছে কত বলতো? 2 * 10 ইনভার্স 5 একক নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো Ksp সমান আমরা কি জানি? লেড ক্লোরাইডের Ksp আমরা জানি লেড ক্লোরাইড আসলে কি আকারে থাকে? লেড ক্লোরাইড আসলে থাকে লেড 2 প্লাস আকারে, আর হচ্ছে 2Cl- আকারে। ঠিক আছে? তাহলে Ksp সমান হবে লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু কি বলতো? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার। তাহলে Ksp এর মান কত? Ksp এর মান দেওয়া আছে কত বলতো? Ksp এর মান দেওয়া আছে 2 * 10 ইনভার্স 5 মোল পার লিটার। সরি, একক নেই। 2 * 10 ইনভার্স 5। তারপরে এর জন্য লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা আমরা বের করব। আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা একটু আগে বের করছি কত? 1.5 ইনটু আর কিছু না, 1.5 মোল পার লিটার। তার উপরে কি থাকবে? তার উপরে স্কয়ার। এখন বলো লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত হইল? কত হইল? লেড ক্লোরাইডের ওই Ksp কে স্পর্শ করতে লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত হইল? বের করছো? ভাইয়া 8.88 * 10 ইনভার্স 6। 8.88 * 10 ইনভার্স 6 মোল পার লিটার। এখন এই দুইটাকে তোমরা তুলনা করো, দেখো এটাই আসছে সবার? জি ভাইয়া এটাই আসে। আচ্ছা, দেখো এখন তোমার কাছে দুইটা কেস আছে, একটা হচ্ছে লেড ব্রোমাইড, আরেকটা কি বলতো? লেড ক্লোরাইড। এখন লেড ব্রোমাইডের অধক্ষেপ ফেলতে হইলে তোমার লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত হইতে হয়? 4 * 10 ইনভার্স 6 মোল পার লিটার। আবার লেড ক্লোরাইডের অধক্ষেপ ফেলতে হইলে তোমার লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত হইতে হয়? 8.88 * 10 ইনভার্স 6 মোল পার লিটার। বলো তো কোনটা বড় আর কোনটা ছোট?
এটা ছোট, 4 × 10⁻6 ছোট। তাহলে তুমি যখন লেড নাইট্রেট অ্যাড করতে থাকবা তখন বলো তো ছোট ঘনমাত্রাটা আগে ফিল আপ হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। আগে জি ফিল আপ ভাইয়া। হয়ে যাবে। তাহলে এইটার দ্রাব্যতা গুণফলকে কি হবে বলো তো? লেড ব্রোমাইডের দ্রাব্যতা গুণফলকে আগে অতিক্রম করবে। ফলে কি লেড ব্রোমাইডের অধক্ষেপ আগে পড়বে, তাই না? সুতরাং লেড ব্রোমাইডের অধক্ষেপ আগে পড়বে। তো এটা বেশ কনসেপচুয়াল ম্যাথ, এগুলা সাধারণত ক্লাসে করানো ঠিক না, পোলাপান ভয় পেয়ে যায়, কিন্তু আমার এগুলা পড়াইতে ভালো লাগে। আচ্ছা দেখো, তাহলে লেড ব্রোমাইডের অধক্ষেপ কি হবে? আগে পড়বে। আমি পুরো জিনিসটাকে আবার একটু রিক্যাপ করি। দেখো আমাদের দুইটা দ্রবণ ছিল, একটা ছিল সোডিয়াম ব্রোমাইডের আর একটা ছিল সোডিয়াম ক্লোরাইডের। এখন এই দুইটা দ্রবণ যে ছিল তাদের ঘনমাত্রা কত এটা আমরা শুরুতেই বের করে ফেলছি যে ভাইয়া সোডিয়াম ব্রোমাইডের ঘনমাত্রা 5 × 10⁻5 মোল পার লিটার আর সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 1.5 × 1.5 মোল পার লিটার। এখন এই দুইটা দ্রবণের ভিতরে আমরা কি করতেছি? আমরা লেড নাইট্রেট যোগ করা শুরু করছি। লেড নাইট্রেট যোগ করতে করতে আমাদের কোশ্চেনটা করছে যে লেড ব্রোমাইড আর লেড ক্লোরাইডের মধ্যে কার অধক্ষেপটা আগে পড়বে। আমরা জানি অধক্ষেপ তখনই পড়বে যখন দ্রাব্যতা গুণফলকে আয়নিক গুণফল কি করে? অতিক্রম করে। তার মানে অধক্ষেপ করা শুরু করবে কখন? যখন আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হয়। এখন আমাদের দুইটা যেহেতু যৌগ আছে, একটা হচ্ছে লেড ব্রোমাইড আর লেড ক্লোরাইড। তো এখানে এখানে ব্রোমাইড এবং ক্লোরাইড আয়ন কি এই দ্রবণে ফিক্সড, তাদের ঘনমাত্রা কিন্তু আমরা জানি। তাদের ঘনমাত্রা কি এই দ্রবণে ফিক্সড, জানি না কার ঘনমাত্রা? লেডের ঘনমাত্রা। এবং লেড কি করতেছে? আমরা ক্রমাগত এই দ্রবণের ভিতরে অ্যাড করতেছি। এখন দ্রবণের ভিতরে যত যত লেড আমরা অ্যাড করব ততই কি লেড আয়নের ঘনমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এই যে লেড আয়নের ঘনমাত্রা বাড়তেছে, বাড়তে বাড়তে যার এই লেড ব্রোমাইড এবং লেড ক্লোরাইডের মধ্যে যার দ্রাব্যতা গুণফলকে সে আগে অতিক্রম করাবে তার অধক্ষেপই কি আগে পড়বে। এখন লেড ব্রোমাইডের দ্রাব্যতা গুণফলের সমান হওয়ার জন্য লেড 2+ আয়নের ঘনমাত্রা কত হইতে হয় সেটা আমরা আগে বের করে ফেলছি। আমরা জানি লেড ব্রোমাইডের কেএসপি সমান কি? লেড আয়নের ঘনমাত্রা ইনটু ব্রোমাইড মাইনাসের ঘনমাত্রা হোল স্কয়ার। তো এখান থেকে এই লেড ব্রোমাইডের কেএসপির মান আমাদের দেওয়া আছে 1 × 10⁻14। তো লেড 2+ আয়নের ঘনমাত্রা আমরা জানি না, ব্রোমাইড আয়নের ঘনমাত্রা তো ফিক্সড, আমরা বের করে ফেলছি শুরুতেই 5 × 10⁻5 হোল স্কয়ার। এখান থেকে লেড 2+ আয়নের ঘনমাত্রা আমরা পাইলাম 4 × 10⁻6 মোল পার লিটার। এই লেড 2+ আয়নের ঘনমাত্রাটা কখন হবে বলতো? যখন লেড ব্রোমাইডের দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় থাকবে। তার মানে সম্পৃক্ত থেকে একটু অতিক্রম করলেই কি হবে বলতো? আমাদের লেড ব্রোমাইডের অধক্ষেপটা পড়া শুরু হবে। তাহলে অধক্ষেপ পড়া শুরু হওয়ার জন্য আমাদের লেড 2+ আয়নের সর্বনিম্ন ঘনমাত্রা কত হইতে হবে বলতো? সর্বনিম্ন ঘনমাত্রা হইতে হবে 4 × 10⁻6 মোল পার লিটার। এর চেয়ে এক বিন্দু পরিমাণ লেড 2+ আয়নও তুমি যদি অ্যাড করো তোমার লেড ব্রোমাইডের কি হবে? অধক্ষেপ পড়া শুরু হয়ে যাবে। একইভাবে লেড ক্লোরাইডের জন্য আমরা দেখলাম যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমরা জানি, কেএসপিও আমরা কি জানি যে 2 × 10⁻5। তো লেড ক্লোরাইডের কেএসপি সমান কত হবে? লেড 2+ আয়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা স্কয়ার। তো এখান থেকে কেএসপি এর মান আমরা পাইলাম, লেড 2+ আয়নের ঘনমাত্রা আমরা জানি না, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা তো ফিক্সড 1.5, তো স্কয়ার। তো এখান থেকে আমরা লেড 2+ আয়নের ঘনমাত্রা পেলাম 8.88 × 10⁻6 মোল পার লিটার। এটা কখন লেড 2+ আয়নের ঘনমাত্রা বলতো? যখন লেড ক্লোরাইডের দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় থাকবে। তার মানে লেড 2+ আয়নের ঘনমাত্রা যদি সর্বনিম্ন এত হয় সেক্ষেত্রে কি হবে বলতো? লেড ক্লোরাইডের ওই অধক্ষেপ পড়াটা শুরু হবে। কেমন? তখনও শুরু হবে না, আসলে একদম সম্পৃক্ত অবস্থায় থাকবে। এর চেয়ে একটু পরিমাণ যদি তুমি অ্যাড করো সেক্ষেত্রে কি হবে বলতো? লেড ক্লোরাইডের অধক্ষেপটা পড়বে। তাহলে লেড ক্লোরাইডের অধক্ষেপ পড়ার জন্য লেড 2+ আয়নের সর্বনিম্ন ঘনমাত্রা কত হওয়া লাগবে বলতো? 8.88 × 10⁻6 মোল পার লিটার। তাহলে এর চেয়ে অতিরিক্ত যদি তুমি লেড 2+ আয়ন অ্যাড করো সেক্ষেত্রে কি হবে? লেড ক্লোরাইড এর অধক্ষেপ যেটা সেটা পড়বে। এখন দেখো তো আমরা দুইটা কেস পেলাম, লেড ব্রোমাইড আর লেড ক্লোরাইড। দুইটার জন্য লেড 2+ আয়নের সর্বনিম্ন ঘনমাত্রা কত হইতে হয় অধক্ষেপ ফেলানোর জন্য? একটার হইতে হয় 4 × 10⁻6 আরেকটার হইতে হয় 8.8 × 10⁻6। এখন লেড 2+ আয়ন তো আমরা কি ক্রমাগত অ্যাড করতেছি, লেড 2+ আয়নের ঘনমাত্রা কিন্তু ক্রমাগত বাড়তেছে। বাড়তে বাড়তে কোনটাকে আগে স্পর্শ করবে? আগে ঘনমাত্রা এত হবে, যেহেতু আগে এত ঘনমাত্রা হয়ে যাবে সেক্ষেত্রে কি এই লেড ব্রোমাইডের অধক্ষেপ আগে পড়া শুরু হয়ে যাবে। এজন্য কি বলতো? এই মিশ্রণের মধ্যে লেড ব্রোমাইডের অধক্ষেপটা কি হবে? আগে পড়বে। তো এই ধরনের কোয়েশ্চেন খুবই কনসেপচুয়াল, পরীক্ষায় মাঝে মাঝেই দিতে পারে। তো এটা বুঝতে ভাইয়া পারছো সবাই? হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া এখানে যে আমরা ম্যাথটা করলাম, এই ম্যাথ করার সময় কি আমরা ধরে নিছি যে এই সোডিয়াম ব্রোমাইডের সাথে আলাদাভাবে লেড শোনো নাইট্রেট শোনো যোগ করা হয়? শোনো, এটা আসলে আলাদাভাবে যোগ করার কিছু নাই, কারণ সবগুলা আর থাকবে কি আকারে? আয়ন আকারে, তাই না? সবগুলা থাকবে কিন্তু আয়ন আকারে, কোনোটা কিন্তু যোগ উৎপন্ন করবে না যেহেতু তারা দ্রবীভূত অবস্থায় আছে, তাই না? জি ভাইয়া।
তো আয়ন আকারে থাকতে থাকতে যখন মানে যার ওই দ্রাব্যতা গুণফলকে ক্রস করবে তার ক্ষেত্রে কি বিপরীত বিক্রিয়াটা ঘটবে, যোগ উৎপন্ন হয়ে নিচে পড়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি রেকর্ডটা অফ করে আচ্ছা শোনো, সমায়ন প্রভাব থেকে তোমাদের 2 মার্কের কোশ্চেন আসে, মাঝে মাঝে ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথ চলে আসে। হুম, তো একটু মাথায় রাখবা। তো সমায়ন প্রভাবটা আমি প্রথমে বাংলা লিখি, বাংলায় আসলে লিখি, তারপরে বুঝাই দিব যে এটা হচ্ছে এরকম যে স্বল্প দ্রবণীয়, তুমি যদি স্বল্প দ্রবণীয় মানে যে সকল দ্রব্য আসলে দ্রাবকে কম পরিমাণ দ্রবীভূত হয়, মানে যাদের দ্রাব্যতা অনেক কম, অল্প অল্প পরিমাণে দ্রবণীয়, এরকম আয়নিক যৌগের দ্রবণে, এরকম আয়নিক যৌগের দ্রবণে, এরকম আয়নিক যৌগের দ্রবণে যদি তুমি সম আয়ন বিশিষ্ট আয়ন বিশিষ্ট অধিক দ্রবণীয় যৌগ মিশ্রিত করো, অধিক দ্রবণীয় যৌগ মিশ্রিত করো, মিশ্রিত করলে প্রথমোক্ত যৌগের দ্রাব্যতা হ্রাস পাবে। প্রথমোক্ত যে যৌগটা আছে ওইটার দ্রাব্যতা হচ্ছে হ্রাস পাবে। প্রথমোক্ত বানান কি এরকম না ভুল হইছে? এরকমই, প্রথমোক্ত যৌগের দ্রাব্যতা হ্রাস পাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের দ্রবণে সম আয়ন বিশিষ্ট অধিক দ্রবণীয় যৌগ মিশ্রিত করলে প্রথমোক্ত যৌগের দ্রাব্যতা হ্রাস পাবে। তো এই জিনিসটা আসলে কি মিন করে? মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে সিলভার ক্লোরাইডের। কার দ্রবণ আছে বলো তো? তোমার কাছে সিলভার ক্লোরাইডের একটা দ্রবণ আছে। তো এখানে তোমার একটা দ্রবণ আছে, দ্রবণটাতে দ্রব্য হিসেবে তুমি কি অ্যাড করছো? সিলভার ক্লোরাইডের সিলভার ক্লোরাইডকে অ্যাড করছো। এখন আমরা কি জানি সিলভার ক্লোরাইড হচ্ছে দ্রবণে কম কম পরিমাণ দ্রবীভূত হয়, তাই না? তার মানে মনে করি যে এই দ্রবণটাতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে মনে করো 10, ঠিক আছে? দ্রাব্যতা কত? 10। এখন আমরা জানি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা সাধারণত কম হয়, তারা কম কম পরিমাণে দ্রবীভূত হয়। এখন তুমি কি করছো? তুমি হচ্ছে চ্যাংড়া বেটা, এখানে একটা বেশি পরিমাণে দ্রবীভূত হয় এরকম একটা দ্রব্য অ্যাড করে দিছো। মনে করো তুমি এখানে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো। এখন সোডিয়াম ক্লোরাইড তো খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয়, তাদের দ্রাব্যতা অনেক বেশি হয়, তাই না? তারা খুব সহজেই আয়নিত হয়ে যায়। যখন তুমি কি করবা, এখন দেখো এই সিলভার ক্লোরাইডে আর সোডিয়াম ক্লোরাইডে কি আছে? একটা কমন আয়ন আছে না, বা সম আয়ন আছে না? কে আছে? ক্লোরিন আছে। যখন এরকমটা হবে তখন দেখবা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার আগের মতো 10 নাই, হয়ে গেছে 5। তার মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি হয়ে গেছে? কমে গেছে। এই যে প্রভাবটা, যে সম আয়নযুক্ত অধিক দ্রবণীয় একটা দ্রব্য অ্যাড করার ফলে তোমার স্বল্প দ্রবণীয় যে যৌগটা ওইটার দ্রাব্যতা কমে যাচ্ছে, আগে 10 ছিল 5 হয়ে গেছে এখন, এই প্রভাবটাকে বলা হয় দ্রাব্যতার উপর সমায়ন প্রভাব। কি বলা হয় বলো তো? দ্রাব্যতার উপরে সমায়ন প্রভাব। তো এই জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে একজন আমাকে ব্যাখ্যা করো তো জিনিসটা। ফাইকা, তুমি আসো? ফাইকা, এই ফাইকা তুমি আসো? আসো, তাহলে ব্যাখ্যা করো তো সমায়ন প্রভাবটা আসলে কি? আমি সিলভার ক্লোরাইড দ্রবণে যদি সোডিয়াম ক্লোরাইড আমরা মিশ্রিত করি, তো সেখানে সিলভার ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রাটা একটু কমে গেল, একটু আসতে পাচ্ছে, এটাই হচ্ছে দ্রবণের উপর সমায়ন প্রভাব। আচ্ছা আচ্ছা, ঘনমাত্রা কমবে না, দ্রাব্যতা কমবে। কেমন? আগে আমরা এই সেম দ্রাবকে 10 গ্রাম সিলভার ক্লোরাইড হচ্ছে মিশ্রিত করতে পারতাম, এখন আর 10 গ্রাম করতে পারবো না, এখন করতে পারবো 5 গ্রাম। তার মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা কমে গেছে। কেন দ্রাব্যতা কমছে? অধিক দ্রবণীয় কি সমায়ন বিশিষ্ট আরেকটা যৌগ আমরা এই দ্রবণে অ্যাড করছি, এজন্য কমে গেছে। তার মানে আমরা যখন স্বল্প দ্রবণীয় কোনো একটা যৌগের দ্রবণটা কার ছিল? সিলভার ক্লোরাইডের ছিল। এই দ্রবণে এই যে সমায়ন বিশিষ্ট আরো একটা দ্রবণ অ্যাড করছি, তখন কি হয়ে গেছে বলতো? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে গেছে। আগে যদি আমরা এই দ্রবণে 10 গ্রাম সিলভার ক্লোরাইড অ্যাড করতাম, সর্বোচ্চ করতে পারতাম, এখন আর 10 গ্রাম করতে পারবো না, এখন কত গ্রাম করতে পারবো? 5 গ্রাম করতে পারবো। তার মানে এই দ্রবণের সিলভার ক্লোরাইডকে ধারণ করার ক্ষমতা কি হয়ে গেছে? কমে গেছে, বা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে কমে গেছে। এই যে প্রভাবটা, এটাকে বলা হয় সমায়ন প্রভাব। এখন কোশ্চেনটা হচ্ছে কেন এমনটা হয়?
কেউ কি বলতে পারবা কেন ভাইয়া এমনটা আমার হয়? একটা প্রশ্ন ছিল, যখন সিলভার ক্লোরাইড যোগ করা হয়েছিল তখন দ্রবণটা কি সম্পৃক্ত অবস্থায় ছিল? শোনো, সম্পৃক্ত অবস্থার কথা আমি চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি দ্রাব্যতার কথা। কেমন? আমরা সর্বোচ্চ এই দ্রবণটাতে সর্বোচ্চ কত পরিমাণ সোডিয়াম ক্লোরাইড মানে সিলভার ক্লোরাইড আমরা অ্যাড করতে পারবো, সর্বোচ্চ যে পরিমাণ সিলভার ক্লোরাইড আমরা অ্যাড করতে পারবো ওইটাই কি তার দ্রাব্যতা। তার মানে দ্রাব্যতার কথা যদি আমরা বলি তাহলে সম্পৃক্ত অবস্থা কিন্তু অটোমেটিকলি চলে আসে। কেমন? এটাকে আলাদাভাবে উল্লেখ করার কিন্তু দরকার হয় না। আচ্ছা, সিলভার ব্রোমাইড কি হবে? এখন যদি সাপোজ তোমার কাছে সিলভার ব্রোমাইডের একটা দ্রবণ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে? এখানে সিলভার ক্লোরাইডের একটা দ্রবণ আছে। এখানে এই দ্রবণে তুমি যদি কি করো, সিলভার ব্রোমাইড অ্যাড করো, হ্যাঁ ভাইয়া, সেক্ষেত্রেও কি হবে? সেক্ষেত্রেও যেহেতু এখানে সিলভার আয়ন, এখানেও সিলভার আয়ন আছে, সেক্ষেত্রেও এই মহাশয়ের দ্রাব্যতা হ্রাস পাবে। এই মহাশয়ের দ্রাব্যতা সেক্ষেত্রেও হ্রাস পাবে। কেন বলো তো? একটা কমন আয়ন থাকলেই হয়েছে, একটা সমায়ন থাকলেই হয়েছে, দ্রাব্যতাটা হ্রাস পাবে অবশ্যই। বুঝতে পারছো ঈশা? তাহলে সময়ায়ন প্রভাব কি? আমরা যদি স্বল্প দ্রবণীয় কোনো আয়নিক যৌগের দ্রবণে সময়ায়ন বিশিষ্ট অধিক দ্রবণীয় যৌগ মিশ্রিত করি, তাহলে প্রথমোক্ত যৌগের দ্রাব্যতা হ্রাস পায়। তার মানে যার স্বল্প দ্রবণীয় ছিল, যেটা দ্রাব্যতা আগে থেকেই কম ছিল, ওইটার দ্রাব্যতা কি হবে? আগের থেকে কমে যাবে। আগে যদি আমরা 10 গ্রাম অ্যাড করতে পারতাম, এখন আর 10 গ্রাম অ্যাড করতে পারবো না। আমরা 5 গ্রাম অ্যাড করলে দ্রবণটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, জি দ্রাব্যতা হ্রাস ভাইয়া। পাওয়া কি? আচ্ছা, দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণ কি? হ্যাঁ, এটা ব্যাখ্যা করতেছি। দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণ কি? এটা তোমাদের 2 নাম্বার কোয়েশ্চেনে প্রচুর আসে, যে কেন দ্রাব্যতাটা হ্রাস পাচ্ছে। তো দ্রাব্যতা কেন হ্রাস পাচ্ছে এটাকে আমরা কয়েক ভাগে ব্যাখ্যা করতে পারি। কয় ভাগে ব্যাখ্যা করতে পারি? আসলে কয়েক ভাবে, একাধিক ভাবে ব্যাখ্যা করতে পারি। তো প্রত্যেকটা ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনবা। মনে করো আমরা একটা দ্রবণ নিলাম, কার? সিলভার ক্লোরাইড, তাই না? আমরা কি নিলাম? সিলভার ক্লোরাইডের একটা দ্রবণ নিলাম। তাহলে এই দ্রবণে সিলভার প্লাসের ধারণ ক্ষমতা আর ক্লোরাইড প্লাসের ধারণ ক্ষমতা কি নির্দিষ্ট না? একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি করতে পারবে? সিলভার প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়ন নিতে পারবে এই দ্রবণটা, এর বেশি তো নিতে পারবে না। এবং তার যে ধারণ ক্ষমতা অতটুক পরিমাণ যদি সে নেয়, সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস আয়ন, সেক্ষেত্রে দ্রবণটা কি হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে, তাই না? তার মানে এই দ্রবণের সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস আয়ন নেওয়ার কি থাকে? একটা লিমিট থাকে, সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকে, ক্যাপাসিটি থাকে। এই ক্যাপাসিটির অধিক আয়ন কি তারা নিতে পারবে? এই নিতে পারবে? লাবিব? না। না ভাইয়া। নিতে পারবে না কিন্তু। এখন এখন এই দ্রবণে সিলভার, মনে করো তুমি দ্রাব্যতার সমান সংখ্যক সিলভার ক্লোরাইড তুমি অ্যাড করলা, তাহলে ক্যাপাসিটির সমান সিলভার ক্লোরাইড কি আছে এই দ্রবণে? কি আছে? দ্রবীভূত অবস্থায় আছে, তাই না? ক্যাপাসিটির সমান। এখন তুমি কি করলা? পংডামি করে এখানে অধিক দ্রবণীয় একটা লবণ অ্যাড করে দিলা, সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা তো জানি সোডিয়াম ক্লোরাইড আসলে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাবে না এখানে, এই সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাবে না যদি তুমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করো? জি ভাইয়া। সম্পূর্ণভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যাবে। এখন সম্পূর্ণভাবে যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায়, তাহলে এখানের ক্লোরাইড গুলাও কি এখানে অ্যাড হবে? এখন আগে থেকেই তো ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেছে, নতুন করে ক্লোরাইড আয়ন যে অ্যাড হয়েছে, এটা কি এই দ্রবণ মেনে নিবে? এই দ্রবণ জি মেনে না নিবে? ভাইয়া। মেনে নিবে না। না সে কি ভাইয়া। করবে? ক্লোরাইডকে অধক্ষেপ আকারে ফেলার ট্রাই করবে। কি করবে? অতিরিক্ত যে ক্লোরাইড গুলা আছে সেগুলাকে কি অধক্ষেপ আকারে ফেলে দিবে না? এখন কার অধক্ষেপ উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইডের নাকি সিলভার ক্লোরাইডের? আমরা জানি সিলভার ক্লোরাইডের অধক্ষেপ আগে উৎপন্ন করবে। কেন বলতো? সোডিয়াম ক্লোরাইড অনেক দ্রবণীয় না? তো সোডিয়াম ক্লোরাইড যেহেতু অনেক দ্রবণীয়, সোডিয়াম ক্লোরাইড তো অবশ্যই সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস আকারে থাকবে। সে কি আর নিজের অধক্ষেপ ফেলবে? ফেলবে না। যেহেতু এইটা হচ্ছে স্বল্প দ্রবণীয়, তাই কি করবে? অতিরিক্ত ক্লোরিন গুলা এই সিলভার প্লাস আয়নের সাথে যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড আকারে অধক্ষেপ আকারে নিচে পড়ে যাবে। তাহলে আগে যে ভাইয়া এই সিলভার প্লাস আয়ন নেয়ার ধারণ ক্ষমতা ছিল, বা এই সিলভার ক্লোরাইড থেকে এই ক্লোরাইড আয়ন নেয়ার ধারণ ক্ষমতা ছিল, এখন কি আর তা হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের যে সিলভার প্লাস আয়ন, ওইগুলা কি হয়ে যাচ্ছে? অধক্ষেপ আকারে নিচে পড়ে যাচ্ছে। এজন্য কি হবে বলতো? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যেটা, সেটা কি আগের তুলনায় হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? সময়ায়নের প্রভাবে। তো এটা ছিল একটা ব্যাখ্যা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে ভাইয়া এই আয়ন গুলা নেওয়ার একটা কি থাকে? ক্যাপাসিটি থাকে। ক্যাপাসিটির অতিরিক্ত আয়ন এই দ্রবণটা নিতে পারে না। তো যেহেতু আমরা এখানে অধিক দ্রবণীয় একটা যৌগ অ্যাড করতেছি, তো এটা যেহেতু অধিক দ্রবণীয়, এখান থেকে আয়ন উৎপন্ন হবেই, এটা তুমি আটকাইতে পারবা না।
তো যেহেতু এটার ক্যাপাসিটি অতিক্রম করে ফেলতেছে ক্লোরাইড আয়ন নেওয়ার, তো অতিরিক্ত ক্লোরাইড আয়ন গুলা সে কি করবে, অধক্ষেপ আকারে ফেলে দিবে। এখন কার অধক্ষেপ উৎপন্ন করবে? যার দ্রবণীয় বা দ্রাব্যতা কম, তাই না? যে কম পরিমাণে দ্রবণীয় হয়ে থাকতে পারে তারই তো অধক্ষেপ উৎপন্ন করবে। এজন্য স্বল্প দ্রবণীয় যে যৌগটা তার অধক্ষেপ উৎপন্ন করবে, যার ফলে কি এই আয়নগুলার পরিমাণ কি হয়ে যাবে, সম্পৃক্ত দ্রবণে কমে যাবে। তো এর ফলে তার দ্রাব্যতাও কি হবে, হ্রাস পাবে। তো এটা হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা। তো চলো 2 নাম্বার আরেকটা ব্যাখ্যা দিই। মনে করো সিলভার ক্লোরাইডের একটা দ্রাব্যতা আছে এবং দ্রাব্যতা যদি সে ফিল আপ করে, তখন তোমার যে দ্রবণটা উৎপন্ন হবে সেটা কোন ধরনের দ্রবণ হবে? সম্পৃক্ত দ্রবণ হবে, তাই না? এই সম্পৃক্ত দ্রবণ হবে না? জি ভাইয়া। এখন আমি কি একটা কথা বলছিলাম যে সম্পৃক্ত দ্রবণে আসলে একটা উভমুখী বিক্রিয়া ঘটে। এই যে AgCl কি উৎপন্ন করে বলো তো? Ag+ উৎপন্ন করে আর ক্লোরাইড মাইনাস উৎপন্ন করে। আবার একই সাথে কিছু পরিমাণ Ag+ আর ক্লোরাইড আয়ন কি করে, বিপরীত দিকে যায়, জি ভাইয়া। তাই না? এটা কি থাকে, সম্পৃক্ত অবস্থায় সাম্যাবস্থায় থাকে। যখন সে দ্রাব্যতা ফিল আপ করে তখন কিন্তু এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে। এখন সমআয়ন যোগ করা, সমআয়ন বিশিষ্ট অন্য দ্রবণ যোগ করা মানে কি বলতো? তুমি আরো পরিমাণে এই যে ক্লোরাইড আয়ন যোগ করতেছো, অধিক পরিমাণে কি করতেছো, ক্লোরাইড আয়ন যোগ করতেছো বা সিলভার আয়ন যোগ করতেছো, তাই না? যে কোনো একটা যোগ করতেছো অধিক পরিমাণে, তাই না? সমআয়ন যোগ করা মানে জি ভাইয়া। সময়ায়ন যোগ করা। তাহলে বলো তো এখানে এই জিনিসটার ঘনমাত্রা বৃদ্ধি পাবে নাকি এই জিনিসটার ঘনমাত্রা বৃদ্ধি পাবে? উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, তাই না? এখন এখন কোন বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে ঘনমাত্রার প্রভাব তোমাদের মনে আছে? উৎপাদের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়াটা কি হয়, পশ্চাৎমুখী হয়। আর বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়, সম্মুখমুখী হয়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিক্রিয়া কি হবে, পশ্চাৎমুখী হবে। তার মানে আয়নগুলা কি হবে বলতো, আয়নগুলা কঠিন যৌগ আকারে নিচে অধক্ষেপ পড়ে যাবে। জি ভাইয়া। এর ফলে কি হবে বলতো, এই সিলভার ক্লোরাইডের আয়নগুলা কমে যাবে। আয়নগুলা কমে যাওয়া মানে কি, তাদের দ্রাব্যতা কমে যাওয়া, দ্রাব্যতা কমে যাওয়া। এজন্য কি হবে বলতো, তার দ্রাব্যতা যেটা সেটা কমে যাবে। ঠিক আছে, জি ভাইয়া। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা যে কোনো একটা ভাবে ব্যাখ্যা করবা। পরের ব্যাখ্যাটা তোমাদের বইতে দেওয়া আছে, আগের ব্যাখ্যাটা দেওয়া নাই। তো তোমরা দুইটাই ব্যাখ্যা করে দিয়ে আসবা, দেখবা 2 এ 2 পেয়ে গেছো। কেমন? তো এই ছিল হচ্ছে আমাদের দ্রাব্যতার উপর সময়ায়ন প্রভাব। তো দ্রাব্যতার উপর সময়ায়ন প্রভাব থেকে তোমাদের ম্যাথও দেয়। তো চলো আমরা ম্যাথ একটা করে ফেলি। কেমন? দ্রাব্যতার উপর সময়ায়ন প্রভাব থেকে ম্যাথ করে ফেলি। ক্লাস কি লম্বা হয়ে যাচ্ছে বেশি? এই ক্লাস লম্বা হয়ে যাচ্ছে বেশি? এই ছেলে মেয়েরা, বেশি টপিক পড়াচ্ছি? আচ্ছা ঠিক আছে। পানিতে লেড ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা দেওয়া আছে কত বলতো? দেওয়া আছে হচ্ছে 1.3 ইনটু 10 ইনভার্স 5 মোলার। 1.3 ইনটু 10 ইনভার্স 5 মোলার। তো এটা তোমাদের দেওয়া আছে। তাহলে হলে এটা দেওয়া আছে। তো বলছে 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা কত? ধর তো তোমার কাছে লেড ক্লোরাইডের একটা দ্রবণ আছে। কি আছে? লেড ক্লোরাইডের একটা দ্রবণ আছে, যেটা কি পানিতে দ্রাব্যতা দেওয়া আছে এত মোল পার লিটার। এখন এখন বলছে যে পানিতে দ্রাব্যতা না, 0.5 মোল পার লিটার একটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। এই দ্রবণে এর দ্রাব্যতা কত হবে? তার মানে কি, তুমি চিন্তা করতে পারো না যে পানির দ্রবণে আসলে 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছে? এটা কিন্তু তুমি চিন্তা করতে পারো। তাহলে এই ম্যাথটা কি করতে পারবা? এই ম্যাথটা করতে পারবা? আচ্ছা চলো আমরা করে ফেলি। মনে করো পানির একটা দ্রবণ আছে, ঠিক আছে? পানির প্রথমে একটা, কি ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বের করে নিতে হবে? এটা তো জানো, দ্রাব্যতা গুণফল বের করা লাগবে। আমরা জানি দ্রাব্যতা গুণফল একটা নির্দিষ্ট তাপমাত্রায় কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? তাপমাত্রা চেঞ্জ না করলে কি হয়, একটা নির্দিষ্ট যৌগের জন্য দ্রাব্যতা গুণফল সবসময় কনস্ট্যান্ট হয়। এজন্য দ্রাব্যতা গুণফলটা আমরা আগে বের করে ফেলবো। মনে করো যে পানিতে এই লেড ক্লোরাইডের একটা দ্রবণ আছে। কি আছে? পানিতে লেড ক্লোরাইডের একটা দ্রবণ আছে। এখন পানিতে লেড ক্লোরাইডের যে দ্রবণটা আছে, এই লেড ক্লোরাইডের দ্রাব্যতা কত দেওয়া আছে বলতো? এই 1.3 ইনটু 10 ইনভার্স 5 মোলার দেওয়া আছে। তাহলে লেড ক্লোরাইড কি লেড ক্লোরাইড আকারে থাকবে? অবশ্যই লেড ক্লোরাইড আকারে থাকবে না। থাকবে কি আকারে বলতো? লেড 2 প্লাস আর 2
ক্লোরাইড আকারে। তাহলে লেড ক্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয় তাহলে লেড 2 প্লাস আয়নের দ্রাব্যতা কত হবে? এস হবে। ক্লোরাইড আয়নের দ্রাব্যতা কত হবে? 2s হবে। তাহলে বলো তো দ্রাব্যতা গুণফল কেএসপি সমান কত হবে? এই যে লেড আয়নের দ্রাব্যতা তার পাওয়ার তার সহগ 1, এই যে ক্লোরাইড আয়নের দ্রাব্যতা 2s তার পাওয়ার কত হবে? তার সহগ। তাহলে কত হইলো? 4s³ হইলো দ্রাব্যতা গুণফল। এখন এস এর মান কি তুমি জানো? এস এর মান দেখো তুমি জানো জি ভাইয়া। কত? 1 পয়েন্ট, এই যে 4 ইন্টু 1.3 ইন্টু 10 ইনভার্স 5, তার পাওয়ার কত বলো তো? 3। তাহলে দ্রাব্যতা গুণফল কত হয়েছে কেউ বলো তো? লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত হয়েছে? 8.7 into 10 inverse 5, 15. 8.7 ইন্টু 10 ইনভার্স 15। এটা হইছে কার? লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল। এখন আমরা 15 শুরুতেই বলছিলাম ভাইয়া দ্রাব্যতা চেঞ্জ হোক যাই হোক একটা নির্দিষ্ট যৌগের দ্রাব্যতা একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকে? কনস্ট্যান্ট থাকে, তাই না? তাহলে লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল যেটা সেটা কি হবে? একটা এই অবস্থায় মানে স্বাভাবিক অবস্থায় সবসময় কনস্ট্যান্ট হবে। এটা তুমি তাপমাত্রা চেঞ্জ না করে কখনো চেঞ্জ করতে পারবা? কখনো কিন্তু চেঞ্জ করতে পারবা না। এখন দেখো এটা কি পানিতে দ্রাব্যতা গুণফল। এখন তুমি চিন্তা করলা যে লেড ক্লোরাইড যে মহাশয়টা আছে এই লেড ক্লোরাইডের দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, মনে করো কি এই সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা আছে এই দ্রবণে লেড ক্লোরাইডের দ্রাব্যতা কি সেম হবে? 1.3 হবে? সেম হবে না। ধরলাম যে এই যে দ্রবণটা নতুন দ্রবণে লেড ক্লোরাইডের যে দ্রাব্যতা এটা হচ্ছে এস প্রাইম, ঠিক আছে? কি বলতো? এস প্রাইম। তাহলে নতুন দ্রবণে লেড ক্লোরাইডের দ্রাব্যতা কত? এই নতুন দ্রবণে লেড ক্লোরাইডের দ্রাব্যতা কত ধরে নিছো তুমি? এস প্রাইম ধরে নিছো। নতুন দ্রবণে লেড ক্লোরাইডের দ্রাব্যতা কত ধরে নিছো? এস প্রাইম ধরে নিছো। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। এই তোমাদের কথা এত আস্তে আস্তে শোনা যায় কেন? আমার কথাও কি আস্তে আস্তে শোনা যায়? না ভাই, আপনার কথা জোরে শোনা যায়। আচ্ছা, তাহলে তোমাদের কথা এত আস্তে শোনা যায় কেন? মনে করো পানিতে দ্রাব্যতা ছিল 1.3 ইনটু 10 ইনভার্স 5। তো 0.5 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত ছিল? মানে এই লেড ক্লোরাইডের, সেটা তো আমরা জানি না। মনে করি এই যে নতুন দ্রবণটা এই দ্রবণে লেড ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস প্রাইম, ঠিক আছে? এটা আমরা ধরে নিছি। এখন লেড ক্লোরাইড কি আকারে থাকবে? লেড ক্লোরাইড কি লেড ক্লোরাইড আকারে থাকবে? থাকবে না। লেড ক্লোরাইড থাকবে লেড 2 প্লাস আর কি বলতো 2 ক্লোরাইড আকারে, ঠিক আছে? এখন লেড ক্লোরাইডের নতুন দ্রবণের দ্রাব্যতা কি ধরে নিছো? এস প্রাইম। তাহলে বলো তো নতুন দ্রবণে লেড 2 প্লাস আয়নের দ্রাব্যতা কত হবে? এস প্রাইম। তাহলে বলো তো নতুন দ্রবণে ক্লোরাইড আয়নের দ্রাব্যতা কত হবে? এস প্রাইম। 2s প্রাইম। এখন 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 বলো তো যখন দ্রাব্যতাকে ফিল আপ করবে, যখন দ্রাব্যতাকে ফিল আপ করবে তখন এই দ্রাব্যতার ঘনমাত্রা কি হবে? সমান হবে না? যখন দ্রাব্যতাকে ফিল আপ করবে বা দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবে তখন কি দ্রাব্যতা আর ঘনমাত্রা কিন্তু সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি না এই যে দ্রাব্যতাগুলা পাইছি এগুলা কি লেড ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা? তাহলে এই যে নতুন দ্রবণে লেড ক্লোরাইড যদি সম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে তার ঘনমাত্রা হবে এস প্রাইম, লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা হবে এস প্রাইম, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? 2s প্রাইম। এখন বলো তো এই যে দ্রবণটা সম্পৃক্ত হইলো এখানে ক্লোরাইড আয়ন কি শুধুমাত্র লেড ক্লোরাইড থেকে আসতেছে? না ভাইয়া ভাইয়া। এখানে কি সোডিয়াম ক্লোরাইড আছে না? জি ভাইয়া। এখান থেকেও কি ক্লোরাইড আয়ন আসতেছে না? জি ভাইয়া। এই সোডিয়াম ক্লোরাইড থেকে যে ক্লোরাইড আয়নটা আসতেছে ওই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত বলো তো ভাইয়া? 0.5। এই যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.5, তাহলে সোডিয়াম ক্লোরাইড থেকে আসতেছে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি হয় 0.5, সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা হবে 0.5, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? 0.5। এখন দেখো লেড ক্লোরাইড থেকে যে ক্লোরিন আসতেছে তার ঘনমাত্রা হচ্ছে 2s প্রাইম, আবার সোডিয়াম ক্লোরাইড থেকে যে ক্লোরাইড আসতেছে তার ঘনমাত্রা কত? 0.5। তাহলে সম্পৃক্ত অবস্থায় ক্লোরাইড আয়নের টোটাল ঘনমাত্রা কত হইলো? 2s প্রাইম ডিভাইড প্লাস 0.5 হইলো না? হইলো না? তাহলে আমাদের টোটাল ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হয়ে গেল এইটা, আর টোটাল লেড আয়নের ঘনমাত্রা কি হয়ে গেল? এস প্রাইম। তাহলে আমরা যদি কেএসপি বের করতে চাই, কেএসপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এই লেড ক্লোরাইডের ঘনমাত্রা তার পাওয়ার কত বা দ্রাব্যতা তার পাওয়ার হচ্ছে 1 ইনটু কি বলতো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা তার পাওয়ার কত? 2। তো লেড আয়নের যে ঘনমাত্রা সম্পৃক্ত অবস্থায় সেটা কি পাইছি? এস প্রাইম পাইছি, তাই না? এস প্রাইম পাইছি। আবার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যেটা সেটা পাইছি কত? 2s প্রাইম প্লাস 0.5। তার উপরে কি
স্কয়ার, এটা সমান কি কেএসপি। এখন লেড ক্লোরাইডের জন্য কেএসপি কি কনস্ট্যান্ট মান না? অবশ্যই কনস্ট্যান্ট মান। তো কেএসপি আমরা আগে কত পাইছিলাম? 8.7 ইনটু tan ইনভার্স 15 পাইছিলাম। ভাইয়া লেড ক্লোরাইডের ক্লোরাইড আয়নের পাশে কি 0.5 দিতে পারবো আমরা? হ্যাঁ, কোথায় কোথায়? এখানেই। পরে লিখো, আলাদা লিখো। দিতে পারবা, সমস্যা নেই। এখানে লিখলে সমস্যা নেই। হ্যাঁ, এটাই বল। এভাবে লিখো, সমস্যা নেই। বইতে এরকমই দেওয়া আছে। তো এখানে সমস্যা তো নেই। ভাইয়া এটা সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড থেকে আসে ক্লোরাইড থেকে আলটিমেটলি। আসছে না? আচ্ছা, তুমি আলাদাই লিখো, সমস্যা নেই। তুমি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আলাদাভাবে লিখো। আচ্ছা, তাহলে ক্লোরাইড আয়নের টোটাল ঘনমাত্রা এভাবে লিখো যে 2s প্রাইম প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 0.5। তো আলাদা লিখো। সম্পৃক্ত অবস্থায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 2s প্রাইম প্লাস 0.5। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা গুণফল তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে দ্রাব্যতা গুণফল আমাদের যেটা সেটা আমরা আগেই বের করে নিয়েছি। ওইটা সমান কি হবে? s প্রাইম ইনটু এই যে লেড আয়নের ঘনমাত্রা তার পাওয়ার 1, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা তার পাওয়ার কত 2। তো এটা হচ্ছে আমাদের। এখান থেকে তোমরা কি করবা? s প্রাইমের মান বের করবা। করে দেখো তো কত আসে s প্রাইমের মান। শোনো, এখানে তোমরা এভাবে হিসাব করতে পারো। দেখো 8.7 ইনটু tan ইনভার্স 15। তারপরে কি করবা? s প্রাইমের জায়গায় আছে, এটাকে তোমরা কি করলা? ভাঙাই দিলা। তাহলে কি হইলো? a প্লাস b হোল স্কয়ারের সূত্রে 4s প্রাইম স্কয়ার প্লাস কি বলতো 2 ইনটু 2s প্রাইম ইনটু 0.5। তাহলে কত হয়? 2s প্রাইম প্লাস কি বলতো 0.5 হোল স্কয়ার, তার মানে 0.25। এটা হইলো। এখন তুমি কি করতে পারো? এখন তুমি 8.7 ইনটু tan ইনভার্স 15 দিতে পারো। তারপরে গুণ করে দিলে কি হয়? 4s প্রাইম হোল কিউব প্লাস 2s প্রাইম স্কয়ার প্লাস 0.25s। এখন দেখো s প্রাইম, এখন দেখো তো যেহেতু দ্রবণটা হচ্ছে স্বল্প দ্রবণীয় দ্রবণ, তাহলে দ্রাব্যতা কি হবে? স্বভাবতই অনেক কম হবে না? ছোট হবে না? তো তার উপরে স্কয়ার করলে এই স্কয়ারটার ভ্যালু আরো কম হবে, কিউব করলে আরো কম হবে। এজন্য তুমি কি করতে পারো বলো তো? এই বড় বড় দুইটা টার্মকে জিরো বানাই দিতে পারো। কি করতে পারো? বড় দুইটা টার্মকে জিরো বানাই দিতে পারো। এজন্য তোমার 1 মার্কও কাটবে না কেউ। আবার কেউ যদি ক্যালকুলেশন করতে চাও, ক্যালকুলেশন করতে পারবা, সমস্যা নেই। তাহলে 0.25 s প্রাইম ইজ ইকুয়াল টু কি হয়? 8.7 ইনটু tan ইনভার্স 15 হয়। তাহলে s প্রাইমের মান কত হয় এখান থেকে বলো তো? এখান থেকে s প্রাইমের মান হয় কত? বের করো তো। ভাইয়া 3.48 into tan inverse 14। tan ইনভার্স 14। দেখছো দ্রাব্যতা কত কমে গেছে? অনেক কমে গেছে না দ্রাব্যতা? কোথায় ছিল কত? কোথায় ছিল 1.3 ইনটু tan ইনভার্স 5, আর কোথায় ছিল হচ্ছে 3.48 ইনটু tan ইনভার্স 14 মোল পার লিটার। মানে অনেক কিন্তু কমে গেছে দ্রাব্যতা। তো এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত দ্রাব্যতা। কেমন? তো এই ছিল মোটামুটি আনসার। তো কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? কারো কোয়েশ্চেন থাকলে বলো। এর বিষয়টা আরেকবার বলে দেখো। কোনটা কোনটা? 4s প্রাইম কিউব এবং 2s প্রাইম হ্যাঁ, স্কয়ার। দেখো, 0। এখন দেখো দ্রবণটা হচ্ছে স্বল্প দ্রবণীয় দ্রবণ, তার মানে এস প্রাইমের মান কি হবে? অনেক কম হবে না? দ্রাব্যতা কিন্তু এমনিতেই কম হবে। এখন কম জিনিসের শূন্য মানে 1 থেকে কম যে কোনো জিনিসের তুমি যদি স্কয়ার করো সেটার মান আরো কমে যায় না? এই 1 থেকে ছোট যে কোনো জিনিসকে তুমি যদি স্কয়ার করো বা কিউব করো, পাওয়ার যত বাড়াবা ওইটার মান কিন্তু তত কমবে। এখন এস প্রাইমের মান হচ্ছে 1 থেকে কম, অনেক কম। এখন এটার পাওয়ার যদি তুমি আরো বাড়াও সেটা কি হবে? আরো কমবে, তাই না? এস প্রাইমকে যদি তুমি কিউব করো সেটার মান কি? আরো কমবে। এখন কমতে কমতে তো অনেক ছোট হয়ে যাবে। এজন্য আমরা কি করছি? ওই বড় পাওয়ার যুক্ত যেগুলো আছে ওইগুলোর মান জিরোর কাছাকাছি ধরে নিছি, বাদ দিয়ে দিছি। যেহেতু এগুলোর মান অনেক ছোট, কেমন? এজন্য ধরে নিছি তাদের মান আসলে জিরোর সমান। কেমন? কেউ আচ্ছা। যদি কেউ যদি ধরতে না চাও সেক্ষেত্রে তোমরা এটা থেকে এস প্রাইমের মান বের করতে পারবা, সমস্যা নেই। ক্যালকুলেটরও বের করতে পারবা বা ওই ত্রিঘাত সমীকরণ সলভ করেও বের করতে পারবা। ওইভাবে বের করলে আরো বেশি অ্যাকুরেট হবে। কিন্তু কেমিস্ট্রি বইতে তোমাদের জিরো ধরে করছে, কেমন? তো এই জন্য আমি জিরো ধরে করাই দিছি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের সমায়ন প্রভাব নিয়ে ম্যাথ, এবং এতটুক ছিল আমাদের